আমি জানি ভাই আমার এই ট্রাভেলের ভিডিও দেখতে দেখতে আপনারা বোর হয়ে গেছেন। আমি যে ধরনের ভিডিও সচরাচর করি, পলিটিক্স নিয়ে করি, যে অন্য কোনো উল্টাপাল্টা সাবজেক্ট নিয়ে যখন ভিডিও করি, তখন বেশ ভালোই আপনাদের ইনভলভমেন্ট থাকে। কিন্তু আমি যখন ফ্যামিলি নিয়ে ভিডিও করি, বউ বাচ্চা-কাচ্চা নিয়ে ঘোরাঘুরি করি, তখন আপনারা অনেকেই বোর হয়ে যান। ভাই সমস্যা নাই, বোর হন। তবে ভাই ওইটা আপনাদের দেখার চাইতে এই ধরনের ভিডিও কিন্তু আমার জন্য বেশি জরুরি। মানে আমার পুরো ফ্যামিলি এখানে আছে। তো আমি চাই এটাকে স্মৃতি করে রাখার জন্য। তো যে কারণে আমি ফেসবুক এবং ইউটিউবের টাইমলাইনে এই ভিডিওগুলো রেখে গেলাম যে অত দিন, অত তারিখ, অত সালে জজ ভাইয়া কোনো একদিন আসছিল তার ফ্যামিলির পরিবারবর্গ নিয়ে। তো যাই হোক, আমি আপনাদেরকে ওই বার্লিন এক্সপ্রেসের যে ওয়ার্ল্ড হেরিটেজ ট্রেন জার্নিটা দেখিয়েছিলাম। 4টা সিরিজ করছি আমি ওইটার উপরে। ইটালির মিলান থেকে, ইটালির মিলান যে তিরানো শহর রয়েছে, তিরানো শহর না মানে ভিলাজ হবে, সেই তিরানো ভিলেজ থেকে নিয়ে শুরু করে একেবারে ইটালির সুইজারল্যান্ডের চুর পর্যন্ত, চুর না কুর আমি জানি না, ধরে নেন কুর, মানে সাউন্ডটা হলো CHUR, অনেকে বলে চুর, অনেকে বলে কুর। সেই কুর পর্যন্ত ট্রেনের ভিতরে আমি ছিলাম মোট 4 ঘন্টা। তো 4 ঘন্টার ভিতরে আমি 4টা ভিডিও আমি করেছি, 10 মিনিট, 12 মিনিট, 15 মিনিট করে করে। তারপরে পুরোটা দেখে নিন। কোনো কিছু আসলে আমি বাদ দিতে চাইনি বা দেইনি, এর কারণ হলো লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আমি হাজার হাজার ডলার খরচ করে, ডলার তো না আসলে ইউরো, হাজার হাজার ইউরো খরচ করে আমি সেখানে গিয়েছি। তো যার ফলে আমি আমার স্মৃতিগুলো সেখানে রেখে আসছি। ওই যে পিছনে দেখতে পাচ্ছেন আপনাদের ভাবি, ওই সেই বার্লিন এক্সপ্রেস সেই ট্রেনের বিশাল বড় জানালার পাশে বসে সে বাইরের ল্যান্ডস্কেপিং দেখতেছে, বুঝছেন? মানে এই ফিলিং মানে শেয়ার কর, মানে বোঝানোর মতো না আপনাদের কতটা একটা আনন্দের ব্যাপার ছিল আমাদের জন্য। আপনাদের জন্য বোরিং, কিন্তু আমার ফ্যামিলির জন্য এটা অত্যন্ত আনন্দের একটা ব্যাপার। তো এখন আমরা যখন ওখান থেকে ট্রেনে উঠে এই তিরানো থেকে সুইজারল্যান্ডের কুরে আসার উদ্দেশ্যে, প্রধান কারণ ছিল কি জানেন? প্রধান কারণ ছিল সুইজারল্যান্ডে ঢোকার জন্য ইটালি দিয়ে অনেকগুলো বাই রোডে পথ রয়েছে, কিন্তু আমরা এসেছিলাম এই তিরানো দিয়ে। এর প্রধান কারণ ছিল এই যে বার্লিন এক্সপ্রেস, যে ট্রেনটার উপর আমরা জার্নি করছি, এই বার্লিন এক্সপ্রেসটা পাওয়া যায় শুধুমাত্র এই তিরানো এলাকাতে। এটা চলেই তিরানো থেকে, ইটালির তিরানো থেকে সুইজারল্যান্ডের কুর নামক যে জায়গাটা রয়েছে, সিটিটা রয়েছে, সেই পর্যন্ত চলে। তো যার কারণে যেহেতু এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ ঐতিহাসিক মানে কী বলে হাইয়েস্ট এলিভেটেড ট্রেনস সিস্টেম ইন দ্য ওয়ার্ল্ড, বুঝছেন? ওয়ার্ল্ডে যে 4-5টা হাইয়েস্ট এলিভেশন, মানে পাহাড়ের উপর দিয়ে অনেক উঁচু দিয়ে ট্রেন চলে, তো তার মধ্যে ছিল এটা একটা। তো যে কারণে আমরা চেয়েছিলাম যে বার্লিন এক্সপ্রেসের যে মজা, বুঝছেন, মজাটাকে ফিল করি। তবে মজা ফিল করতে গিয়ে আমাকে বহু টাকা খরচ করতে হয়েছে। আমার টিকিট এবং আপনাদের ভাবির টিকিট, এক একটা টিকিট ছিল 66 ফ্রাঙ্ক করে, সুইস ফ্রাঙ্ক। ডলারে কত হবে ধরেন, 66 হলে ধরেন $80 হবে, এরকম আর কি। তো আমার টিকিট ছিল $80, আপনাদের ভাবির টিকিট ছিল $80, আর আমার বড় মেয়ে অরিনের টিকিট ছিল হলো $40। আর আমার যে ছোটো মেয়ে লরেন, ওর বয়স তো 4 বছর, তো ওর কোনো টিকিট লাগেনি। তো টোটাল আমি পে করেছিলাম আমাদের 4 জনের টিকিটের জন্য $80 আর $80 কত, $160 প্লাস হলো $40, হলো $200। ট্রেন ভাড়া যে এত কম সুইজারল্যান্ডে, সেটা আমি খুব অবাক হয়ে গেছি। আমেরিকাতে হলে এর চেয়ে তো অনেক বেশি ট্রেন ভাড়া হইতো। মাত্র এক একজনের জন্য লেগেছিল কত, $80। তো $80 দিয়ে 4 ঘন্টা ট্রেনে ছিলেন, আবার সেই লেভেলের ট্রেন জার্নি, যেটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। আমি তো ভিডিওর উপর ওভারল্যাপ করে দিচ্ছি, আপনারা সেটা দেখে নিন। টোটাল এই 4 ঘন্টা ট্রাভেল টাইম ছিল বার্লিন এক্সপ্রেসে। তো বার্লিন এক্সপ্রেস তো পাহাড়ের উপর উঠতে 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 এমন জায়গায় নিয়ে গেল, মনে হয় যেন স্বর্গে চলে গেছে, বুঝছেন? চারদিকে স্নো, পাহাড়, মানে ভয়ঙ্কর এক অবস্থা। এটা আমি আমার লাইফে দেখিনি। তো সেই এক্সপিরিয়েন্সটা আমরা দেখলাম, আমি জীবনে দেখলাম। এটা পাহাড়ের উপরে যে মানুষ জনবসতি থাকে, ছোটোখাটো গ্রাম থাকে, সেই গ্রামের ভিতরে ট্রেন স্টেশন আছে, চারদিকে শুধু তুষার আর স্নো দিয়ে ঢাকা, বুঝছেন? মানে দেখার মতো একটা দৃশ্য। তো যাই হোক, ওখানে আমরা মোট 4 ঘন্টার মতো ছিলাম। সেই ট্রেনের ভিতরে অনেকগুলো ভিডিও করেছি, ট্রেনের ভিতরে বাইরে যা কিছু ছিল কম বেশি আমি দেখানোর চেষ্টা করেছি। শেষের দিকে গিয়ে আমি মোটামুটি অসুস্থ হয়ে পড়ি ওখানে, মানে যেহেতু অনেক পাহাড়ের উপর উঠে গেছে, এখন অক্সিজেন কম, আপনারা জানেন। এখন আমার আবার একটু মোশন সিক, বেশিক্ষণ বাসে ট্রেনে থাকলে আমার মাথা মুথা ঘুরে বমি টমি আসে। তো মাঝখানে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, আপনাদের ভাবে হাত পা টিপা, মাথা মুথা টিপা টিপা দিয়া টিয়া, তারপরে কোনো মতো একটু সুস্থ করছে। তারপর বিকাল কয়টা বাজে, তখন 2:15 তো আমরা ইটালির বর্ডার তিরানো থেকে উঠলাম, আর আমাদের নাম হলো কি সন্ধ্যা সোয়া 6টা বা 6:30 বাজে। টোটাল 4 ঘন্টা ছিল। তো 6:30 বাজে আমরা কুর ট্রেন স্টেশনে নামলাম। একটা মজার ব্যাপার হলো, এখানের কিন্তু যেহেতু এটা অত্যন্ত জনপ্রিয় একটা সিটি না, ইটালির খুব ফেমাস কোনো সিটি এটা না, সরি সুইজারল্যান্ডের এই কুরে মানুষ আসে এই বার্লিন এক্সপ্রেসটাতে চড়ে। যারা বার্লিন এক্সপ্রেসে চড়তে চায়, এই ওয়ার্ল্ড হেরিটেজ ট্রেন সিস্টেমের পার্ট হতে চায়, শুধুমাত্র তারাই
বিশেষ করে ট্রাভেলাররা এই কুর নামক যে সিটিটা রয়েছে সুইজারল্যান্ডের এখানে আসে, অন্য কোনো কারণ আমার মনে নাই। এটা কোনো ট্যুরিস্ট স্পটই না, শুধু তো বার্লিন এক্সপ্রেসের কারণে। কারণ বার্লিন এক্সপ্রেস যেখান থেকে ছাড়ে সুইজারল্যান্ডের কুর থেকে ছেড়ে যায় তিরানো, ইটালির তিরানো, আবার ইটালির তিরানো থেকে ছেড়ে চলে আসে আবার সুইজারল্যান্ডের কুর। তো এই যে কুর যে টাউনটা রয়েছে ইটালি সুইজারল্যান্ডে, সেটা দিয়ে একটু কাহিনী আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, ওই যে কিছুক্ষণ আগে বললাম না, বুঝে পাহাড়ের উপরে বুঝছেন ছোট ছোট গ্রাম, আর সেই গ্রামগুলো একেবারে তুষারে ঢাকা। ওই যে দেখেন পিছনে আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা। তো চলেন এই কুর টাউন সম্পর্কে একটু ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়ে রাখি। ওই যে দেখতে পাচ্ছেন এটা ম্যাপে কুর, ওই যে ওখানে লিখেছে কুর এই যে এখানে দেখেন কুর লোকেটেড ইন ইস্টার্ন সুইজারল্যান্ড অ্যান্ড অ্যাক্টিং অ্যাজ দ্য ক্যাপিটাল অফ দ্য Graubünden canton is renowned as Switzerland's oldest city, boasting over 5,000 years of settlement history. অর্থাৎ এই কুর কিন্তু আজ থেকে 5,000 বছর আগে এখানে মানুষের সেটেলমেন্ট ছিল, এবং এটা হলো সুইজারল্যান্ডের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সিটি। আচ্ছা, আরও কি লিখছে এখানে, পপুলেশন হলো প্রায় 40,000, আর এটার ক্যান্টন সম্ভবত জেলা হবে, নাম হলো গ্রিসন্স, ডিস্ট্রিক্ট হলো প্লেজার। এই তো আর কি। তো মোটা আপনারা জানলেন যে 5,000 বছর আগে এই কুর সিটি সেটেলমেন্ট, জনসংখ্যা 40,000। তারপরে জেলা টেলার নাম তো সব সুইস ভাষাতে লেখা, সে জার্মানি ভাষাতে লেখা, সেটা তো আপনারা দেখলেন। তো এইখানে এসে যখন আমি আসলাম, আমি আমেরিকাতে বসেই ওখানে আমি তখন দেখতেছি, আমি তো জানি যে 6:30 বাজে ওখানে গিয়ে পৌঁছাবো, তখন আমি উঠবোটা কোথায় গিয়ে, থাকবো কোথায়। এখন নয়া জায়গা বুঝছেন, কত সুবিধা অসুবিধা হতে পারে। তো নিয়ম হলো যেখানে আপনি নামবেন স্টপেজ থেকে আশেপাশে হলে আপনার জন্য সুবিধা, আশেপাশে হলো আপনার জন্য সুবিধার কারণ হলো আপনি তো খুব ক্লান্ত থাকবেন। অলরেডি আমি অনেক ক্লান্ত বুঝছেন, অনেক ক্লান্ত, এবং মাথা মুথা ঘুরাইতেছে বুঝছেন, ভালো লাগতেছে না। তো তাড়াতাড়ি কোথায় গিয়ে একটু ঘুমাইতে পারলে আমার জন্য ভালো। তো এর জন্য আমি আমেরিকা থাকতে বসে এটা আগেই চিন্তা ভাবনা করে নিয়েছিলাম। তো যার ফলে যে ট্রেন স্টেশনটা রয়েছে কুর ট্রেন স্টেশন, ওইখান থেকে পাই এটা মাত্র বিশ্বাস করেন 5টা মিনিট সময় লাগছে। আমি যে এয়ারবিএনবির বাড়িতেই ছিলাম, তো ওইখানে আমার যে এয়ারবিএনবির বাড়িওয়ালা আছে, ল্যান্ডলর্ড আছে, সে আগেই আমাকে ইমেল করে বলে দিয়েছে, জজ ভাইয়া তুমি যখন তোমার ট্রেন থেকে নামবা বার্লিন এক্সপ্রেস থেকে, যখন আন্ডারপাসে ঢুকবা, আন্ডারপাসে ঢুকে একটা লেখা দেবে, ওটার নামও আমাকে দিয়ে দিছে, রাস্তাটার নাম আমার মনে নাই কিন্তু সাইনের ওটা ছিল, সে আমার নামটা দিয়ে দিছে। বলছে তোমার কোনো কথা নেই, তুমি কিন্তু ভুলেও ডাইনে যাবে না, ডাইলে গেলে শহরের আরেক প্রান্তে তোমার নিয়ে যাবা, যদি লেফটে যাও তুমি একেবারে লেফটের আন্ডারপাস দিয়ে যখন হেঁটে একটু উপর দিকে উঠবা, উঠেই তুমি একেবারে সামনে আমার এই এয়ারবিএনবির বাড়িটা দেখতে পারবা, রাস্তার ঠিক ওই পারে। তোমাকে যেটা করতে হবে, ওই আন্ডারপাস থেকে বের হয়ে ওই তুমি তো বিল্ডিংয়ের ছবিও আমাকে দিয়ে দিছে, সুন্দর করে পায়ে এটা রাস্তাটা পারেবা, রাস্তাটা পার হয়ে ওইখানে নিচে হলো রেস্টুরেন্ট বুঝছেন, ওখানে একটা নিচে হলো একটা সুইজারল্যান্ডের সুইস লোকাল রেস্টুরেন্ট। তো সেই রেস্টুরেন্ট তো তুমি যখন আসবে 6:30-7টা বাজে সম্ভবত, তখন এটা বন্ধ পাইবা। আমি লক্ষ্য করছি সুইজারল্যান্ডের সন্ধ্যা 6টা-7টা বাজে মোটামুটি পুরো টাউনই ডেড হয়ে যায়, সব কিছু বন্ধ হয়ে যায়। তো কেন এত তাড়াতাড়ি তারা বন্ধ হয় তা আমি জানি না। বলছে যে যাই হোক রেস্টুরেন্ট বন্ধ থাকবে, তুমি যেটা করবা রেস্টুরেন্টের মেইন ডোর না, তুমি পাশ দিয়ে দেবে একটা ছোট চিপা গলির মতো গেছে, সেই গলিতে একটু সামনে গেলে হাতের ডান দিকে আরেকটা ডোর পাইবে, এই ডোরটাই তোমাকে রেস্টুরেন্টের 2 তলা এবং 3 তলায় নিয়ে যাবে। আর তোমার যে রুম সেটা হলো ওই রেস্টুরেন্টের 2 তলাতে, তুমি 3 তলাতে যেও না। আর তুমি যখন দরজা খুলবা সেখানে খুললে দেখবা ওইখানে কিছু পোটলা পাটলি রাখা আছে, ও পোটলা পাটলির একটা জায়গায় গিয়ে দেখবা যে বানিনা নামক একটা পোটলা আছে ওখানে বুঝছেন, কি বলবো আমি, পোটলাই আর কি কিছু একটা। তো সেই পোটলা বানিনা লেখা আছে, সে বানিনা লেখা যে পোটলাটা আছে, সেই পোটলাটার ভিতরে তোমার জন্য সেই খাজানা লুকানো আছে। খাজানা তো বুঝছেন আমার রুমের চাবি। তো তুমি রুমের চাবি ওখান থেকে নিবা, নিয়ে সুন্দর করে 2 তলায় যাবা, 2 তলায় গিয়ে ওখানে 3টা রুম দেখবে, একটা হলো বানিনা, আরেকটা হলো গ্লাসিয়ার, আরেকটা যেন কী নাম। তো তুমি ওই 2টাতে যাও না, ওখানে মানুষ আছে। তুমি এক কাজ করো, তোমার যে তোমার অ্যাপার্টমেন্ট হলো বানিনা, তুমি চুপচাপ সেখানে চলে যাও, তারপরে বউ বাচ্চা নিয়ে ঘুমাও ভাই, এগুলো কাহিনি। তো যাই হোক সেই এক রাত আমি ছিলাম, কারণ আমি ট্রেন থেকে নেমে এক রাত এখানে থাকা আমার খুব জরুরি ছিল, কারণ পরের দিন সকালে আমি সুইজারল্যান্ড থেকে চলে যাব হলো ওই ইন্টারলকেন নামক একটা জায়গা আছে বুঝছেন, এটি হলো সুইজারল্যান্ডের সবচেয়ে বড় ট্যুরিস্ট অ্যাট্রাকশন। তো সেখানে যাব। তো আমার প্ল্যান ছিল যে এখানে আমি এখানে রাতটা থাকবো, সকালে আমি গাড়ি নিয়ে এখান থেকে প্রায় 5-6 ঘন্টা ড্রাইভ করে সেই ইন্টারলকেন চলে যাব, আবার ওই গাড়ি চালিয়ে আমি আবার এখানে এই কুড়ি ফিরে আসবো। কুড়ি ফিরে এসে যেখান থেকে রেন্টাল কার নিয়েছে, কারটা সেখানে ফেরত দিয়ে দিব। ফেরত দেওয়ার পর এই কুড়ের যে ট্রেন স্টেশনে আমি নেমেছিলাম, আজকে কিছুক্ষণ আগে নামলাম, তো সেই ট্রেন ব্যবহার করে আমি চলে যাব এখান থেকে কোথায়, জুরিখ ট্রেন স্টেশনে। জুরিখে যে এইচবি মেইন ট্রেন স্টেশন রয়েছে সেখানে। আর জুরিখ থেকে আমার পরবর্তী ট্রেন কানেকশন হলো ফ্রান্সের প্যারিস। তো এই ছিল পুরো প্ল্যান। তো যাই হোক, আর আমার বকবক শুনে কোনো লাভ নাই, চলেন মেইন ভিডিওতে।
শেষ পর্যন্ত আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি, সেই তেরানো থেকে চুর পর্যন্ত। ট্রেন অলরেডি স্লো হয়ে আসছে এবং সবাই মোটামুটি সবাই রেডি হয়ে যেতেছে নামার জন্য। তো তুমি একটু বসো, আমার মনে হয় নেমেও করতে পারবা। ট্রেন তো বুঝো না সেকেন্ডের ভিতরে থেমে যাবে। সে তো থেমে যাবে, মানে রেডি হয়ে গেলাম, বুঝো না। কোন দিকে? এদিকে ওই যে এখানে এটা স্টেশন, এই যে এখানে থামবে না, এইটা এখানে থাকবে, থামবে। ও আচ্ছা আচ্ছা। দেখি চুর দেখা যায় কিনা। লেখা তো নিশ্চয়ই কোথাও না কোথাও আছে। তো যাই হোক ভাই, সবাই নামার জন্য এখন প্রস্তুত। তো শানু, কি অবস্থা, কেমন লাগলো? তোমরা তো বেশ আনন্দ করছো। শেষ পর্যন্ত সাকসেসফুলি আমরা চুরি করছি। তো ভাই চলেন এখন আর ভিডিও করতে, এখন নেমে যেতে হবে। ট্রেন নাকি লেখাটা দেখিয়ে দাও, এই বার্নিন এক্সপ্রেস। এই যে এই বার্নিন এক্সপ্রেসে এসে আমরা পৌঁছলাম চুরে। সেটাই। আজকে সেই ট্রেনে এসে করে আমরা জানি। তো মোটামুটি কেমন লাগছে অরেন, কেমন লাগছে এখানে এসে? অসম্ভব ভালো ছিল। অনেক ভালো লাগছে তোমার? আচ্ছা, দেখি আমার মেয়ের কি অবস্থা। লরেন, এখানে তো অনেক ঠান্ডা মনে হইতেছে, এখন একটু ঠান্ডা মনে হইতেছে। তো ভাই আমরা সবাই খুব ক্লান্ত। এখানে আশেপাশে কোনো এক জায়গাতে এয়ারবিএনবি বাড়ি নেওয়া আছে আমার, তো ওইখানে যাই কি একটু রেস্ট নেই, তারপরে দেখি কি। এখানে একটা জিনিস ভালো করছে, বুঝছেন, পাশে সিঁড়ি আছে কিন্তু একেবারে স্লোপ করে দিচ্ছে পাশে অন্য জায়গায়। আপনাদের সিঁড়ি দেওয়ার দরকার নেই, যেখান থেকে স্লোপ করে কি দিচ্ছে। জানো, আমি ভয় পাচ্ছিলাম, একদম সেখানে স্লপ পাচ্ছি না, এলিভেটর পাচ্ছি না। তখন আমি ভাবতেছি এত ভারী ভারী লাগেজগুলো কীভাবে সিঁড়ি দিয়ে নামাবো। তো পরে দেখলাম হেঁটের সামনে একটু মানে ঢালু টাইপের, সবাই ওখান থেকে লাগেজ দিয়ে নামতে পারে, তো আপনারা সেভাবে করে আসবেন। একটা জিনিস কি, মানে একটা বুদ্ধিমানের কাজ করছে আমি, একেবারে ট্রেন স্টেশনের পাশে বেড়ে, মানে 2 মিনিট লাগে নাকি, 1 মিনিট বেরিয়ে দেখি এয়ারবিএনবি। এটা যে কত হেল্পফুল, বিশেষ করে স্টেশনের পাশে। তার আগে এটা খুলবেন, এটা আমাদের জন্য সারপ্রাইজ। তো এখন একটা সারপ্রাইজ আছে আপনাদের জন্য। আসলে আপনাদের জন্য তো আছেই, প্লাস আমার বউ বাচ্চা কাচ্চার জন্য আছে। আমি জানি না কি ভাড়া নিছে, বুঝছেন। সবাই এখানে দাঁড়াইছে, আমি কই গেটটা খুলো না। নো নো নো, এটা না, এটা অন্য মানুষ থাকে। তাই আমি বলছি এখানে তো থাকে, গেট তো আমরা খুলিনি। তা আপনাদের ভাবি আর আমার বাচ্চারা এখন খুব এক্সাইটেড, খুলে রুমের ভিতরে যাবে। এখন এটা হলো সুইজারল্যান্ডের বাড়িতে আজকে আমাদের প্রথম পদার্পণ নাকি, সুইজারল্যান্ডের কোনো বাড়িতে। তো এইটা হলো আমাদের সেই এয়ারবিএনবি রুম। দেখি ভিতরে কি অবস্থা। এক্সাইটেড অরেন? চলো দেখি কি অবস্থা। তাই, এটা সুইজারল্যান্ড, বুঝতে হবে তোমাকে। আচ্ছা আসো, দেখি কি অবস্থা। হ্যাঁ, লাইটটা জ্বালাও এখানে। হ্যাঁ, এখানে সুইজারল্যান্ডের বাড়িঘর এরকমই হবে। আর এই বিছানা ক্লেম করলা? হ্যাঁ, যাক, মোটামুটি খারাপ না। এক রাতের জন্য আমাদের এখানে থাকা। কালকে তো চলে যাবো আমরা সেই এয়ারবিএনবির আরেক বাড়িতে গাড়ি নিয়ে। এখানে শুধু আমরা রাতটা থাকবো আজকে। না না না, তুমি তো 4 লাখ থাকবা ওই ইন্টারলকেনের ওইখানে, ওই বিশাল বড় এয়ারবিএনবি বাড়িতে। এক রাত এখান থেকে সকালে চলে যাবো আমরা, বুঝুনি? এটা তো আমাদের ডেস্টিনেশন না। এখানে কেন নামছো? ট্রেনটা এখানে থামছে, এই জন্য তুমি এখানে নামছো। আর কি প্রশ্ন? কালকে গাড়ি নিয়ে নেবে। ওইখান থেকে 2 ঘন্টা ধরে আবার এখান থেকে ট্রেনে করে তুমি আবার জুরিক যাবে। তো প্ল্যান ঠেলে এইভাবে করো। তো যাই হোক, মোটামুটি খারাপ না। হিটার অন করে দাও। তো এই হলো আমাদের এয়ারবিএনবির অবস্থা। তো ভালো মন্দ মিলা ভাই যা আছে। এখন খুব টায়ার্ড আমি, বুঝছেন। কাটি বসকা রেখে একটুখানি বসি, তারপরে ধীরে সুস্থে কথা হবে। বাইরে গরম গরম পিজা, গরম গরম পিজা, গরম গরম পিজা। হ্যাঁ হ্যাঁ, এটা গরম। সরো পাশো এখানে রাখি, কিছু হবে না। আল্লাহ, হাতি পিড়ে গেছে গাবা। আচ্ছা জর্জ, তোমাকে একটা কথা বলি। এরকম 2টা নিয়ে আসছিলাম। হ্যাঁ, কেমন এটা? ভালো, কিন্তু বেশি সুগার তো আমি খাবো না। এটার ভিতরে মিষ্টি জাতীয় আছে। আচ্ছা, তো ঠিক আছে, আমরা পোলা পানটাও খেয়ে নিতে পারবো না। আচ্ছা ঠিক আছে।
টয়লেটটা দেখে নিয়ে এই হলো আমাদের এয়ারবিএনবি টয়লেট। এটা ছিল ডোর, আর ওই যে ডব্লিউসি লেখা দেখবেন না, ইউরোপে আসলে ডব্লিউসি লেখাটা দেখবেন, ডব্লিউসি মানে হলো টয়লেট। এই তো পাশে আরেকটা এয়ারবিএনবি রুম আছে এখানে, আর এখানে আছে হলো এয়ারবিএনবি আরেকটা রুম। আর আমাদের যে এয়ারবিএনবি রুম ছিল এটার নাম ছিল বার্নিনা। তো এই তো সব কিছুই দেখালাম আমি। এখানে আসেন টয়লেটে ঢুকে, এটা টয়লেটের ফ্লোর, এটা হলো শাওয়ার। শাওয়ার খারাপ করে নিয়ে ভালোই করছে, মানে রুমটা দেখে খুব একটা খুশি হয়নি, কারণ হলো কোনো মডার্ন ফার্নিচার নাই, সব পুরোনো আমলের ফার্নিচার। আর বাকি সব মোটামুটি ঠিক ছিল। টয়লেট মোটামুটি অনেক সুন্দর আছে। সকালে আমি এখানে গোসল করেছিলাম। এটা হলো কমোড, আর এটা হলো সেই সেন্ট্রাল হিটিং সিস্টেমের একটা পার্ট। এটা গরম হয়, এটা গরম হলে রুমও গরম থাকে। সুইজারল্যান্ড তো খুব ঠান্ডা দেশ। আর উপরে একটা ওয়াশার ড্রায়ার রাখা আছে। আর এখানে হলো সিঙ্ক, এখানে পেপার টাওয়ার আছে, এখানে সোপ আছে, বিশাল বড় একটা মিরর আছে। তো এটা যদি আপনি করেন, ওপেন করেন, কেন তো ওপেন করা যায়, ওপেন করলে এখানে হচ্ছে সাবান টাবানও রেখে দিচ্ছে যদি কেউ কাপড় চোপড় ধোয় এখানে, কিন্তু কাপড় চোপড় ধোয়ার মতো সময় আমার এখানে নাই। এটা হলো সুইজারল্যান্ডের রাস্তাঘাট। আর এইটা হলো এই এয়ারবিএনবিটা হলো একটা রেস্টুরেন্টের উপর, তো যার ফলে এটা হলো ওই রেস্টুরেন্টের পিছনের সাইড। মানুষ বসে টসে ওখানে খায়, লোক মানে রেস্টুরেন্টে কাজ করে, ওই যে তাদের আবর্জনা টাবর্জনা, ওই যে রেস্টুরেন্টের কিচেন দেখা যায়, ওদিকে দেখছেন কিনে জানি না, ওই যে দেখেন রেস্টুরেন্টের কিচেন জানালাতে দেখা যায়। তো এই হলো চারদিকের অবস্থা সুইজারল্যান্ডের রাস্তাঘাট। জানালাটা আমি আবার একটু লাগিয়ে দিই। আর এখানে ইউরোপের ইস্যু আমি দেখিনি, ইটালিতেও দেখিনি। এখানে যেমন একটা পানির ট্যাঙ্ক থাকে না, ওয়াটার ট্যাঙ্ক থাকে টয়লেট ফ্লাশ করার জন্য, কিন্তু এদেশে ওই ধরনের কোনো ট্যাঙ্ক থাকে না। ওর পরিবর্তে পানি কোথায় রিজার্ভ হয় আমি জানি না। তো এখানে একটা সুইচ আছে, এই ধরনের বাটন দেবেন, এটা চাপ দিলে এটা ফ্লাশ হয়। তো এই আর কি চারদিকের ভাই, এটাই ছিল আমাদের এয়ারবিএনবি সুইজারল্যান্ডে যে প্রথম রাত যেখানে ছিলাম সেটার এক্সপিরিয়েন্স। তো বাইরে ভিতরে সব কিছু মোটামুটি আপনাদেরকে দেখালাম। তো এই আর কি, কোনো কিছু লুকঝুক করে নিই, যেটা ন্যাচারাল সেটাই আমি আপনাদেরকে দেখেছি। প্রত্যেকটা জিনিসের কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। এটা ছিল আমার লাইফের সবচেয়ে ওর্স্ট এয়ারবিএনবি, কিন্তু এটি হলো অসুবিধা। আর সবচেয়ে বড় সুবিধা হলো এটা রেল স্টেশনের পাশে, কারণ এটা আমার খুব দরকার ছিল। মানে যোগাযোগটা খুবই ইম্পর্টেন্ট, লোকেশন খুব ইম্পর্টেন্ট, এটা একটা ইম্পর্টেন্ট লোকেশন ছিল। তো যার ফলে আমাকে এখানে আসতে হয়েছে। আর যে ব্যাটা এয়ারবিএনবি চালক ব্যাটা ভালোই জানে যে এখানে আসা ছাড়া মানুষের কোনো গতি নেই। এত বাজে একটা এয়ারবিএনবি হাউস, কিন্তু তারপরে দেখেন প্রত্যেকটা রুম বুক। আমি যখন এখানে ভিতরে আসতে আছে দেখি 2-3 জন অলরেডি বেড়ে গেল, তার মানে গতকাল এগুলো সবগুলো বুকটু ছিল, এইগুলো অবস্থা। তো যাই হোক ভাই, ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই ভিডিওর মাধ্যমে যে মেসেজগুলো দিতে চেয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যখন কোনো এয়ারবিএনবিতে থাকবেন আপনারা লোকেশন দেখেন, পয়সা তো দেখবেন, আর ভিতরে ইন্টেরিয়র তো অবশ্যই দেখবেন। সব কিছু মিলে জিলে যেটা আপনার জন্য বেটার মনে হয় সেটাই করবেন। তো যদি কোনো দিন এই রুটে আসেন তাহলে রেল স্টেশনের পাশে যে রইলাম আমি, এয়ারবিএনবিতে রইলাম, তো এটা আপনারা গুগলে সার্চ করলে, এয়ারবিএনবিতে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। তো মোটামুটি খারাপ হবে না, এটা আপনাদের ইচ্ছা, যা যা রুচি। এটা দেখার জন্য সবাইকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আরেকটা ভালো কথা, ভিডিওটা শেষ করে বলে দিই, এই যে এয়ারবিএনবি হাউসে ছিলাম এটাতে আমার এক রাতের জন্য $220 দিতে হয়েছে। যে $220 আলা ইউরো বা ফ্রাঙ্ক যেভাবে যোগ বিয়োগ করে নেন না কেন, এটা ওরা করে নিয়েছে, আমি তো ব্যাংক টু ব্যাংক দিয়ে দিচ্ছি। তো $220 আমি এক রাতের জন্য দিয়ে গেলাম এখানে।